বলছিলাম করোনার কারণে এবার মাধ্যমিকের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা ছাড়াই অটো প্রমোশন পাবে শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য এনসিটিবির একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে এরই মধ্যে। মূলত তার উপর ভিত্তি করেই সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট জমা দেবেন শিক্ষার্থীরা এবং এর উপরেই মূল্যায়ন হবে শিক্ষার্থীদের। আজ এক অনলাইন ব্রিফিংয়ে এসব কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। মন্ত্রী বলেছেন, অ্যাসাইনমেন্টে কোনো দুর্বলতা থাকলে তা চিহ্নিত করবেন শিক্ষকরা। পরবর্তী ক্লাসে সেই বিষয়ে তাদের বিস্তারিত পড়ানো হবে এবং এভাবেই এগোবে মাধ্যমিকের শিক্ষা প্রণয়ন পদ্ধতি। এনসিটিপি মাধ্যমিক পর্যায়ের জন্য 30 কর্মদিবসে সম্পন্ন করা যায় এমন একটি সিলেবাস প্রণয়ন করেছে। সিলেবাসটি এমন ভাবে প্রণয়ন করা হয়েছে যেন তা পরবর্তী ক্লাসের শিক্ষণ ফল অর্জনে সহায়তা করে। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর জন্য মূল্যায়ন সংক্রান্ত অন্য কোনো কার্যক্রম, যেমন অন্য কোনো পরীক্ষা গ্রহণ বা বাড়ির কাজ, এগুলো গ্রহণ করতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে মাধ্যমিক পর্যায়ে এভাবেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। কারণে এবার মাধ্যমিকের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের জন্য এনসিটিবির একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলতে চাই। আমরা পেয়েছি, আমাদের সঙ্গে আছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। মাননীয় উপমন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে এবং অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেখুন, উচ্চ মাধ্যমিকে যে পরীক্ষা হচ্ছে না সেটা তো আমরা আগেই জেনেছি, আর আজকে আমরা জানতে পারলাম যে মাধ্যমিকেও বার্ষিক পরীক্ষা হচ্ছে না। তো একটা ছোট সিলেবাস থাকবে, সেখান থেকে অ্যাসাইনমেন্ট, সেখান থেকে মূল্যায়ন। একটু ধারণা দেবেন আসলে যে কি ধরনের সিলেবাস তৈরি হবে, কিভাবে আসলে অ্যাসাইনমেন্টটা হবে, কিভাবে আসলে শিক্ষার্থীরা জমা দেবে? ধন্যবাদ। এখানে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা হচ্ছে না, এইটা আমাদের আসলে বলা উচিত হবে না। আমরা যেটা বলছি যে বছর শেষে যে বার্ষিক পরীক্ষাগুলো হয় যে শ্রেণীগুলোতে, সেগুলোতে পরীক্ষা পদ্ধতি যেটা আগে আমাদের হতো, বার্ষিক পরীক্ষার মাধ্যমে পরবর্তী শ্রেণীতে উত্তরণ, সেটা এবার হচ্ছে না। আমরা যদি করোনা ছাড়াও আমরা যদি অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ দেখি, সেখানে কিন্তু আসলে এই যে কৃতকার্য আর অকৃতকার্য করে ছেলে মেয়েদেরকে প্রমোশন দেওয়ার বিষয়টা পৃথিবীর উন্নত কোনো রাষ্ট্রেই নেই। কারণ আমাদের যে পরীক্ষা পদ্ধতি শ্রেণী নির্দিষ্ট শ্রেণীগুলোতে আছে, এটা কিছুটা ছাত্রছাত্রীদের প্রতি শাস্তিমূলক, যে তারা অকৃতকার্য হলে তারা প্রমোশন পাবে না। কিন্তু অকৃতকার্য হওয়াটা তো তাদের দোষ নয়, এটা আমার শিক্ষা ব্যবস্থার দুর্বলতা। আমি তাকে পড়াতে পারিনি বলে সে অকৃতকার্য হয়েছে। আমরা দোষটা দিয়ে দেই ছাত্রছাত্রীদের উপরে, যে তাদের দোষে তাদেরকে আমরা পানিশ করতে হবে। এই ধারণা থেকে প্রথমে বেরিয়ে আসতে হবে যে পাবলিক পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত যেভাবে করে পরীক্ষা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা একটা আমাদের গড়ে উঠেছে, এইটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ন্যূনতম যে দক্ষতাগুলো এই জায়গা থেকে আবার শুরু করব। তার আগে ওই অংশটুকু আরেকটু স্পষ্ট হয়নি। তাহলে কি আমরা বলতে পারি যে শুধু মাধ্যমিকে না, সব পর্যায়ে এই নিয়মটা এখন থেকে চালু থাকবে, যে অ্যাসাইনমেন্ট এবং সিলেবাসের উপর ভিত্তি করে? প্রাথমিকভাবে দেখছি আমরা এটা এইবার দেখতে যাচ্ছি যে মূল্যায়ন, আমরা পরীক্ষা কেন নেই দেখবার জন্য আমার যে শিক্ষার্থী সেটা কি কোনো তার যে দক্ষতাগুলো পাওয়ার কথা সেগুলো পেয়েছে কিনা, তার জন্যই তো পরীক্ষা নেই। পরীক্ষা ছাড়াও অনেকভাবে মূল্যায়ন করা যায় এবং সেই মূল্যায়ন পদ্ধতিতে আধুনিকতা আসতেই হবে, নতুন চিন্তা, নতুন শিক্ষা চিন্তা সেখানে প্রতিফলিত হতেই হবে। এইটা একটা আমাদের মূল্যায়ন করার মাধ্যমে এইভাবে করে আমরা জানতে পারবো যে শর্ট সিলেবাসটা আমরা কতটুকু পৌঁছাতে পেরেছি আমাদের ছাত্রছাত্রী পর্যায়ে, এবং তারা কতটুকু সেটা নানান মাধ্যমে নিতে পেরেছে। নেয়ার পরে মূল্যায়ন হওয়ার পর আমরা বুঝতে পারবো আসলে আমাদের রিচটা, আমাদের পৌঁছানোর যেই লাস্ট মাইল রিচ, সেটা কতটুকু পৌঁছাতে পেরেছি। এটার মাধ্যমে আমরা তাদের পাশ ফেল নির্ধারণ করতে চাই না, আমরা দেখতে চাই যে এই সময়টা আমাদের স্কুলগুলো বন্ধ ছিল, সেখানে আমরা নানান মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করেছি। এবং আরো একটা শর্ট সিলেবাসের মাধ্যমে আমরা দেখতে চাচ্ছি, এটা একটা পরীক্ষামূলক বিষয় বলতে পারেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য, যে আমরা কতটুকু পৌঁছাতে পেরেছি, তারা কতটুকু নিতে পেরেছে, এবং আমাদের কি করতে হবে আগামী বছর। আগামী বছর আমরা গতানুগতিকভাবে আবারও যে সিলেবাস রিপিট করতে হবে তাও নাও হতে পারে। আমরা নির্দিষ্ট কিছু জায়গায়
নির্দিষ্ট কিছু নতুন করে সিলেবাস প্রণয়ন করতে হতে পারে, সেটা জানার জন্য কিন্তু আগে আমাকে একটা সমীক্ষা করতে হবে, এবং এটা হচ্ছে এক ধরনের সমীক্ষার মতনই মূল্যায়ন, যে আমরা আসলে জানতে পারবো আমার ছাত্রছাত্রীরা এই সময়টাতে বিদ্যালয়ে বন্ধ থাকা অবস্থায় কতটুকু তারা বুঝতে পেরেছে, জানতে পেরেছে। এটা কিন্তু একেবারে পারফেক্ট মূল্যায়ন নয়, কিন্তু অবস্থার প্রেক্ষিতে এটা একটা মূল্যায়ন। আরো অনেক মূল্যায়ন পদ্ধতি থাকবে। আপনারা জানেন আমাদের দেশে মূল্যায়ন করবার জন্য, পরীক্ষার জন্য কোনো স্থায়ী কোনো প্রতিষ্ঠান নেই। আমরা সনাতন পদ্ধতিতে বোর্ডগুলোর মাধ্যমে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেই। তাহলে আমরা বলতে পারি মাননীয় উপমন্ত্রী, যেইভাবে মূল্যায়নটা হচ্ছে এটা আসলে এই ব্যতিক্রমী যে কোভিড সিচুয়েশন, সেই সিচুয়েশনকে সামনে রেখে আপনারা একটা এক্সপেরিমেন্ট করছেন যে ফলাফলটা কেমন আসে সেটা দেখার জন্য, তাই তো? এবং সেটাকে আমরা আগামীতেও ধারাবাহিক মূল্যায়নের যে প্রক্রিয়া আমরা চালু করছি সেখানে প্রতিফলিত হবে। সেক্ষেত্রে হ্যাঁ, পানিশমেন্ট দেওয়ার জন্য অকৃতকার্য করে ক্লাস রিপিট করানো, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আপনি বলছেন যে সেখানে একটা আধুনিকতার ব্যাপারটা আনতে হবে। স্পষ্ট হলো, নিশ্চয়ই এটা নিয়ে কথা হবে। তার আগে একটু জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে বছর জুড়ে তো আমরা কোভিড সিচুয়েশনতে লড়ছি এবং শিক্ষার্থীরাও এর মধ্য দিয়ে যাচ্ছে। সামনে শীত এবং বলা হচ্ছে যে করোনার প্রকোপ বাড়তেও পারে। সেক্ষেত্রে কি আমরা এই প্রেক্ষাপটে বলতে পারি যে এসএসসি পরীক্ষাটাও একটা জটিলতার মধ্যে পড়তে যাচ্ছে? সেই জায়গা থেকে কিছু ভেবেছেন? দেখুন, এসএসসি পরীক্ষার এখনো অনেক সময় আছে, তাই এসএসসি পরীক্ষা নিয়ে আমরা এখন মন্তব্য করতে চাই না, এবং এসএসসি পরীক্ষা জটিলতায় পড়েছে এই আলোচনা আমরা করতে চাই না। আমাদের প্রাথমিক লক্ষ্য এসএসসি পরীক্ষা অবশ্যই হবে। এসএসসি পরীক্ষা কিভাবে হবে সেটা আমাদের হয়তোবা চিন্তা করতে হবে অবস্থার প্রেক্ষিতে। আমরা যতটুকু সংবাদ পাচ্ছি যে ট্রান্সমিশন রেট কমে আসবে এবং শীত পরবর্তী অবস্থা বিবেচনা করে আমরা সেটা সিদ্ধান্ত নিব। তবে কোনোভাবেই বলা যাবে না যে এসএসসি পরীক্ষা হবে না। আপাতত সেটা নিয়ে আপনারা আলোচনা করতে চাচ্ছেন না, মাধ্যমিকে ফোকাস থাকছেন এবং এই পর্যায়ে যারা যারা আছে সেক্ষেত্রে মূল্যায়নের অনেকগুলো প্রক্রিয়ার কথা আপনি বললেন, সেগুলো আসলে কিভাবে নির্ধারণ হচ্ছে এবং কিভাবে আসলে কাজ করছেন সেগুলো নিয়ে? দেখুন, এখন এটা অ্যাডহক বেসিসে মূল্যায়নের বিষয়টা নিরূপণ করা হচ্ছে একটা কমিটির মাধ্যমে, কিন্তু নেপালেও কিন্তু মূল্যায়ন করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য একটা স্থায়ী কনসাল্টিং সরকারি প্রতিষ্ঠান আছে যারা মূল্যায়ন পদ্ধতি নিয়ে, পরীক্ষা নিয়ে সারাক্ষণ গবেষণা করে সেটা একটা অবস্থায় আনতে পারছে। আমরা কিন্তু সেটা করতে পারছি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের একটি প্রকল্পের অধীনে ইতিমধ্যেই ন্যাশনাল এক্সামিনেশন এন্ড অ্যাসেসমেন্ট সেন্টার নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা পদ্ধতির উন্নয়ন এবং মূল্যায়ন পদ্ধতির উন্নয়নের জন্য ইতিমধ্যেই এই আইনটি নিয়ে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আমরা আলোচনা করেছি। এটা একটা স্থায়িত্ব আমরা চাই এবং মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন অবশ্যই চাই। যে মুখস্থ বিদ্যা নির্ভর, সনদ নির্ভর পরীক্ষা পদ্ধতি থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বের হয়ে আসতে না পারলে কিন্তু দক্ষতা নির্ভর যে জ্ঞান ভিত্তিক অর্থনীতির কথা আমরা বলছি তা কিন্তু আমরা আসলে অর্জন করতে পারবো না। মাননীয় উপমন্ত্রী, আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই। বিপুল সংখ্যক শিক্ষার্থী তো রয়েছে মাধ্যমিকের পর্যায়ে বা তার আগের পর্যায়েও, এবং আপনাদের এই মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে যেভাবে আসলে আপনারা বলছেন শিক্ষার্থীদের জন্য তো সেটা একটা বোঝার ব্যাপার আছে। তাদেরকে আসলে কিভাবে বলছেন? কারণ সিলেবাস এবং অ্যাসাইনমেন্টগুলো কিভাবে করবে, তারা কোথায় জমা দেবে, এই ধারণাটা আসলে তাদেরকে কিভাবে দিচ্ছেন বা কিভাবে আসলে হবে? এটা কিছুদিনের মধ্যেই পরিষ্কার করে বর্ণনা করা হবে যে 30 দিনের একটা শিখন ফল ভিত্তিক সিলেবাস হবে। সারা পৃথিবীতে কিন্তু বিদ্যালয়গুলোতে অ্যাসাইনমেন্ট হয়, আমাদের দেশে আমরা পরীক্ষা নির্ভর করেছি। যে প্রাথমিক আমরা প্রথম সাময়িক পরীক্ষা, ষান্মাসিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, কিন্তু এর মাধ্যমে অনেক কোর স্কিল, সফট স্কিল আমাদের ছাত্রছাত্রীরা পায় না। তো অ্যাসাইনমেন্ট করার মাধ্যমে তারা সেই শর্ট সিলেবাসের উপরে নিজেরাই ঘরে বসে সেখানে গবেষণা করবে, রিসার্চ করবে, উত্তর বের করবে, অঙ্কগুলো করবে, বা কোনো ডিসক্রিপটিভ লেখা থাকতে হলে সেটা লিখবে। হ্যাঁ, আমরা জানি এর মধ্যে অনেকেই অনেকভাবে লিখে ফেলতে পারে, সহযোগিতা নিয়ে লিখে ফেলতে পারে, কিন্তু একটা মানসিকতার সৃষ্টি হবে যে হোম বেসড এবং নিজের প্রতি যে ইন্টিগ্রিটি ডেভেলপ করা। কিন্তু এটার মাধ্যমে কিন্তু আমরা কাউকে ফেল করাচ্ছি না। আমরা জানতে চাচ্ছি যে কতটুকু পর্যায়ে পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি, এবং এমনও হতে পারে আমাদের মূল্যায়ন যে পরবর্তী রিপোর্ট আসতে পারে যে দেশের অর্ধেক মানুষের কাছে আমরা পৌঁছাতে পারিনি। মাননীয় উপমন্ত্রী, আপনার বক্তব্য খুবই স্পষ্ট এবং অনেকটাই ক্লিয়ার হলো, পরিষ্কার হলো আপনার এই কথা থেকে। সেক্ষেত্রে ছোট করে দুইটা বিষয় একটু জেনে নিতে চাই। প্রথমত হচ্ছে, হ্যাঁ আপনি কিছু বলছেন। ধারণা থেকে বেরিয়ে আসার জন্য এভাবে করেই আমাদের কিন্তু সরাসরি একটা মূল্যায়ন প্রয়োজন।
হ্যাঁ, সেক্ষেত্রে দুটো বিষয় আপনার কাছে ছোট করে একটু জানতে চাই। প্রথমত আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট যদি খারাপ হয় তার উপরে ভিত্তি করে শিক্ষকদের পাঠদান করতে হবে। মাননীয় শিক্ষামন্ত্রী আজকে এমন একটা কথা বলেছেন, সেক্ষেত্রে নিশ্চয়ই শিক্ষকদের উপরও আপনার একটি স্কুল টু স্কুল নজরদারি রাখার একটা ব্যাপার আছে, সেটা কিভাবে রাখবেন? আর একটু ধারণা দিতে পারেন কিনা কবে নাগাদ আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হতে পারে? সেটা শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আপনারাও আমাদের মতোই অবস্থানে আছেন, অর্থাৎ আমাদের যে সংক্রমণ যে হার এবং আমাদের বৈশ্বিক যে পরিস্থিতি এবং সবকিছু বিবেচনায় নিয়ে এটা কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। তবে আমার মনে হয় আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে বিদ্যালয় খোলার জন্য, কারণ বিদ্যালয়ে আমরা অনেক দেশে দেখেছি যে সংক্রমণ হার বাড়ছে কিন্তু তারা বিদ্যালয় খোলা রাখার চেষ্টা করছে। যেমন যুক্তরাজ্যে আমরা ইতিমধ্যে দেখেছি যে বিদ্যালয়গুলো কিন্তু খোলা। তো বিদ্যালয়গুলো না খুলতে পারলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু অত্যন্ত একটা কঠিন একটা পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই পড়েছে। এইটা আমাদের আরো অন্যান্য সামাজিক সমস্যার সৃষ্টি করবে, বাল্য বিবাহ থেকে শুরু করে আরো অনেক সমস্যার সৃষ্টি করবে। তাই স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়গুলো খোলার ব্যাপারে কিন্তু আমাদের এখন থেকে মানসিক প্রস্তুতি নিতে হবে, অভিভাবক পর্যায়ে, ছাত্রছাত্রী পর্যায়ে। এটা ছাড়া কোনো বিকল্প নেই, বাংলাদেশে সবকিছু চলছে। এবং আপনি বলছেন যে মানসিক প্রস্তুতিতে রাখতে হবে। অনেক ধন্যবাদ মাননীয় উপমন্ত্রী, আপনি আমাদেরকে সময়টি দিয়েছেন এবং বেশ কিছু বিষয় আসলে আপনার মাধ্যমে পরিষ্কার হলো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।